বিজ্ঞ নই সৌরভ গাঙ্গুলির মতন। জল টলে কেন নামা হয়, বাঞ্জি জাম্পিং টাম্পিং কেন করা হয়। সৌরভ গাঙ্গুলি হয়ে উনি নন ফিকশন শো করেন এসি ফ্লোরের মধ্যে। তো শুটিং কিভাবে হয় টয়, শুটিং ফুটিং কিভাবে ইন্ডাস্ট্রিতে করা হয় টয়, এটা তো ওনার জানার কথা নয়। একটা মানুষ মরে গেছে, তারপর তো ওইটুকুনি একটা মৃত মানুষের প্রতি তো আমাদের সম্মান থাকে। কারুর গলায় তুমি কোন রকম একটা মায়া শুনেছো যে আহা মানুষটা মরে গেল? জাস্ট ডোন্ট গিভ আপ। আমাদের এখানে তো সিস্টেমটাই এমন যে কেউ কোনো কথাই বলতে চায় না, কারণ তাহলে আমি কাজ পাবো না। একটা গোটা ইন্ডাস্ট্রি, সবার সাথে সবার লড়াই। আমরা রোজ আমাদের ব্রা প্যান্টি স্যানিটারি ন্যাপকিন কন্ডম সব কাচ্ছি লোকেদের সামনে। কোথা থেকে তাদের ইচ্ছে হবে গিয়ে কোনো কাজ দেখার? একটা ইন্ডাস্ট্রি যেখানে একটা সেফটি মেজার নেই, মানুষের তো জলে তলিয়ে মরে যাচ্ছে এবং তারপরে সব দায় এড়িয়ে তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, সেখানে আর বাউন্সার নিয়ে ঘুরে কি হবে? মানে আমি কেউ কেটা এটা বুঝিয়ে কি লাভ? একটা ফাঁকা মল, ফাঁকা রাস্তা, সেখানে চারটে বাউন্সার সরুন সরুন করে যাচ্ছে। ইটস ভেরি ফানি। দর্শকরাও না খুব বীতশ্রদ্ধ, আমি নিজেই খুব বীতশ্রদ্ধ। এই যে সবাই রাজনীতিতে জয়েন করে বলে যে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কি আর কোনোভাবে কাজ করা যায় না? আর আমি যদি আমার বাড়িতে ছুটির দিনে সকাল থেকে মদ খেয়ে পড়েও থাকি, তার মানে কি আমি সকাল থেকে মদ খেয়ে বা অন্য কোনো রকম নেশা করে আমি কাজে যাচ্ছি? রাহুল বলে তাও এই আলোচনাগুলো আমরা আজকে করছি। রাহুলের জায়গায় ডাহুল হলে কিচ্ছু হতো না। বিবি পায়রা যে মানে লোকে আমি জানতে চাই যে পরিচালক নায়িকাকেও রিপিট করে না, নায়িকাও মাঝে মাঝে চায় যে পরিচালক রিপিট হোক। তোমার মানে ওপেনলি বলেছো ক্রাশ অনির্বাণ চক্রবর্তী, বারবার এখন কি এখন সবাই কি ওই শোনার পর থেকে কাজ দিয়ে যাচ্ছে? ম্যানিফেস্ট করলাম আমি, অন্য কিছু একটা ম্যানিফেস্ট করতে পারতাম। কথায় আছে 40-এ নাকি মানুষ ওয়াইজার হয়, এবং তবে যত সময় গড়াচ্ছে আমরা যারা 40-এ পৌঁছে গেছি তারা মনে হয় 40-এর গোড়ায় প্রতি বছরই বোধহয় নতুন কিছু উপলব্ধি হয়। আমার সঙ্গে এমন একজন আছেন যিনি কিন্তু প্রতি মুহূর্তেই ব্যক্তিগত স্তরে হোক বা পেশাগত স্তরে হোক বিভিন্ন রকম উপলব্ধির মধ্যে দিয়ে যান এবং সেটা তিনি প্রকাশও করেন। আমার সঙ্গে আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তার নতুন ছবি নিয়ে। অবশ্যই স্বস্তিকা, মানে আমরা যারা 40-এ ঢুকে পড়েছি, মানে এটা কি সত্যি, মানে আমরা মানে আমার মনে হয় যে আমরা বলতে 40-এ মানুষ ওয়াইজার হয় উপলব্ধি সব দিক দিয়ে, কিন্তু এখন মনে হয় এই 40 থেকে 50-এর জার্নিতে বোধহয় প্রতি বছরই নতুন নতুন উপলব্ধি হচ্ছে। উপলব্ধি হওয়াটা যতটা জরুরি, আমার মনে হয় উপলব্ধির ওপরে ভরসা করে সিদ্ধান্ত নেওয়াটা আরোই জরুরি। উপলব্ধি হলো, তারপরে সেটা নিয়ে কিছু করলাম না, কিন্তু উপলব্ধির কোনো লাভ নেই। উপলব্ধি যেরকম যেরকম হচ্ছে সেরকম ভাবে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তগুলোতে অনড় থাকাটা খুব জরুরি মনে হচ্ছে, সেটা প্রতিনিয়তই মনে হচ্ছে। কারণ খারাপ সময়টা তো আমাদের ছাড়ছে না, খারাপ থেকে আরো খারাপ, আরো বিষাক্ত একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। সেখান থেকে কোনো না কোনো ঘটনা ঘটলে সেখান থেকে মনে হয় যে না, এটার সঙ্গে আর আপোষ করব না, তাতে যাই হয়ে যাক না কেন। কি নিয়ে আপোষ করব না, কি নিয়ে অনড় থাকবো, কোনটা কোনো মতেই মেনে নেব না, এইগুলো অনেক বেশি ভাবে হয়তো মাথায় ঘুরছে। সেটাও কি আদতে সম্ভব হয় পেশাগত অবস্থায় থাকলে? মানে আমরা ভাবি কিন্তু করে উঠতে পারি না। মানে অনেক সময় ক্ষেত্রে বলা হয় যে মানে আমরা যেটা শিরদাঁড়ার কথা যদি বলি, আমরা শিরদাঁড়া সোজা রেখে কয়েকজনই পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে করতেও পারেন না, তারা শিরদাঁড়া কোনো রকম ভাবে সোজা রাখেন না, সেটা আলাদা বিষয়। আবার কেউ কেউ কোথাও একটা কম্প্রোমাইজের রাস্তায় হাঁটতে হয়, সেটা হয়তো পেটের টান হোক, যাই হোক। একমাত্র ভয়টা কি বলতো, মানে আমি আমার পেশার জায়গা থেকে বলছি, অন্যান্য লোকেদের তারা নিজেদের প্রফেশন নিয়ে কথা বলতে পারবে, কিন্তু আমি তো বিজ্ঞ নই সৌরভ গাঙ্গুলির মতন যে সমস্ত বিষয়ে ওনার একটা মন্তব্য থাকে যেটা উনি জানেন বা উনি জানেন না। এই যে রাহুলের বিষয়টা নিয়ে উনি মন্তব্য করেছেন যে জল টলে কেন নামা হয়, বাঞ্জি জাম্পিং টাম্পিং কেন করা হয়। আমরা যখনই এইসব জল টল হেনা তেনা এগুলো বলি, এগুলো বলার মধ্যেই কিন্তু বিষয়টাকে একটা ছোট করার প্রবণতা আছে।
আমরা যখনই বলি যে এই তুমি সিনেমা টিনেমা করো, তুমি গান টান গাও, সঙ্গে সঙ্গেই কিন্তু একটা আমাদের ভাষার মধ্যেই বিষয়টাকে একটা ছোট করা হয়ে যায়, যেটা আমরা চাই বা না চাই। ওনার মতন একজন ইন্টারন্যাশনাল ফিগার, তো ওনার তো কনসিয়াস থাকা উচিত উনি কি যে ওয়েল ব্রিফ ছিলেন না কি উনি মনে কি হয়? বলছেন আর না বলছেন। দেখো, ক্রিকেট সম্বন্ধে আমার জ্ঞান নেই। আমাকে তুমি হ্যাঁ। যদি এখন ইন্টারভিউ করতে আসো, বা একজন ক্রিকেটারের যদি অকস্মাৎ মৃত্যু হয়, তুমি যদি আমাকে একটা বাইট নিতে আসো, তাহলে আমি প্রথমেই বলবো যে এই সংক্রান্ত আমি বাইট দিতে পারবো না। হ্যাঁ, আমি শোক জ্ঞাপন করতে পারি, আমি বলতে পারি যে এটা আমি খুবই শোকাহত বা আমার এটা খারাপ লেগেছে, কিন্তু আমি ক্রিকেট নিয়ে তো মন্তব্য করতে পারবো না, কারণ আমি কিছুই বুঝি না। তো উনি, সৌরভ গাঙ্গুলি হয়ে উনি নন ফিকশন শো করেন এসি ফ্লোরের মধ্যে। তো শুটিং কিভাবে হয় টয়, শুটিং ফুটিং কিভাবে ইন্ডাস্ট্রিতে করা হয় টয়, এটা তো ওনার জানার কথা নয়, কারণ উনি এতই বড় মাপের একজন স্টার ক্রিকেটার যে ওনার তো এই অসুবিধেগুলো হওয়ার কথাই নয়। উনি কোটি কোটি টাকার রেমুনারেশন নেবেন, উনি এসি ফ্লোরে কাজ করবেন, ওনার সিকিউরিটি নিয়ে উনি যা বলবেন ওনাকে সেটা প্রোভাইড করা হবে। কিন্তু আমরা যারা ওনার মতন এত বড় মানুষ নই, আমরা যা চাই সেগুলো তো আমরা পাই না। ঠিক। তো এই মন্তব্যটা করারই তো কোনো মানে হয় না না। আর আমার মনে হয় মিডিয়ার লোকেদের সবার কাছে বাইট চাওয়াটাও মূর্খামো। সব বিষয়ে সবার সৌরভ কাছে যাওয়া গাঙ্গুলি উচিত কি তার। করে শুটিং ফুটিং কি করে হয়, অভিনেতাদের কি করে সেফটি ছাড়া জলে টলে নেমে শুটিং করতে হয়, এগুলো তো উনি জানেন না। এটা ওনার ভাবনারই বাইরে, যে আমরা কত রকম সময় কিভাবে আমরা কাজ করি। অর্ধেক সময় আমাদের শুটিং হয়ে যাবার 3 মাস পরে আমাদের কাছে কন্ট্রাক্ট সাইনিং এর জন্য আসে। হ্যাঁ, তো উনি কি বিনা কন্ট্রাক্টে কোনো কাজ করেন? উনি করেন না। আরজি করে সময় থেকেই দেখছি উনি এরকম মন্তব্য করতেই থাকেন যে কেন করে টরে। আরে রাহুল না করলে ফাহুল করবে, ডাহুল করবে, হ্যাঁ, পারুল এসে করবে, তো কেউ না কেউ তো করবে। কারণ যে মুহূর্তে আমি বলবো যে আমি জলে টলে নামবো না, আমার জায়গায় অন্য একজন এসে বলবে আমি জলে টলে নামবো। ঠিক ঠিক। আমার তো ভাত চড়াতে আমায় কাজ হবে। দাও, হ্যাঁ, আমি জব করতে রাজি আর আছি। আমাদের এখানে তো সিস্টেমটাই এমন যে কেউ কোনো কথাই বলতে চায় না, কারণ তাহলে আমি কাজ পাবো না, আমি বাদ পড়ে যাব, আমার জায়গায় অন্য কেউ এসে কাজ করে নেবে। এই ভয়তেই তো মানুষ সবেতেই হ্যাঁ বলে দেয়। কিন্তু আর রাহুলকে আমরা যা চিনেছি, আর মানে তুমি এই যদি না জায়গাটা বলো না, তাহলেই তোমাকে বলা হবে যে তোমার অনেক ট্যান্ট্রামস, তুমি প্রোডাকশন ফ্রেন্ডলি নও। স্বস্তিকা কথা এরকম শুনতে হয়েছে অনেক। আহ, মানে খুব যাদের বাড়াবাড়ি কাজ পর্যায়ে না গেছিল এরকম ঘটনা। হয়েছে, দেখো আর কি বলতো, আমার যেটা মনে হয়, যেটা আজকে আমার অনেকটা সময় বাউলির সঙ্গে কাটালাম, কারণ আমাদের আজকে বিবি পায়রার প্রমোশনের Promotion দিন, ছিল। আমাদের আজকে ট্রেলার লঞ্চ হয়েছে। তো পাউলি আর আমি সেটাই কথা বলছিলাম যে আমরা এত প্যাশনেট হই আমাদের কাজ নিয়ে, সবাই না, যারা প্যাশনেট তাদের জন্য বলছি, কাজের সময় তাড়াহুড়ো হেনা তেনা সেটা নেই সেটা নেই, আমরা কিন্তু জানি, আমাদের মস্তিষ্ক কিন্তু আমাকে বলছে যে এখানে কিন্তু অনেকটা রিস্ক আছে, কিন্তু ওই যে এটা না হলে একটা ভালো শট মিস হয়ে যাবে, হ্যাঁ, একটা ভালো কিছু আমি করতে পারলাম না, কারণ আমাদের এই সেফটি নেই, ওই নেই, ঠিক আছে ভাই চল করে নি। ওই যে একটা অ্যাড্রিনালিন রাশ থেকে করে ফেলি, তারপরে কিন্তু মনে হয় যে ভাই মরে যেতে পারতাম। চরিত্রহীন 3 বলে একটা ওয়েব শো আছে হইচইতে, খুবই পপুলার, খুবই হিট একটা ফ্র্যাঞ্চাইজি। চরিত্রহীন 3-তে আমি কাজ করেছিলাম, এবং আমার মনে আছে যে এভারেস্ট বিল্ডিং, তার উপরে ছাদে পাঁচিলে যদি কোনোদিনও কেউ যায়, তাহলে দেখতে পাবে যে বাসগুলো দেশলাই বাক্সর মতন সাইজ লাগে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকেও ছোট, এইটুকুনি মনে হয় হাতের মধ্যে ঢুকে যাবে। ওই পাঁচিলের ওপরে আমি আর সৌরভ দাস শুটিং করেছিলাম। হারনেস ছিল, একটা হারনেসে আমাদের দুজনেরই সেফটি ছিল। তুই জানো যে ওটা রাখার জন্য রাখা আছে, কারণ একটা হারনেসে দুজনকে রাখা আছে, মানে একজন পড়লে আরেকজন পড়বেই।
এবং হারনেসটা কিন্তু কোনো মেশিন বা কোনো কিছু দিয়ে কিন্তু কন্ট্রোলড হচ্ছে না। হারনেস কিন্তু ধরে আছে Manually. দুটো লোক, লোক। অ্যাকশন ডিপার্টমেন্টের দুজন লোক, মানে তাদের উপরে ভীষণ তাদের উপরে ডিপেন্ডেন্ট। দুটো মানুষের জীবন দাঁড়িয়ে আছে। আমার বোন শুটিং এ ছিল এবং আমার বোন দাঁড়িয়ে হাওয়াও করে কাঁদছিল ভয়ে। তো তখন মনে হচ্ছিল যে এরকম একটা সিন মিস করে Miss মানে করে। মিস হবে না, ঠিক আছে করে নি। এবং সৌরভের পা এরকম করে কাঁপছে, মানে হি কুড হ্যাভ অ্যাকচুয়ালি পিড হিজ প্যান্টস। আমি ওকে বারবার বললাম, ওর হাতে ধরে যে নিচে তাকাস না, নিচে তাকাস না, আমার দিকে তাকিয়ে। অ্যান্ড উই হ্যাড আ ফুল ফ্লেজড সিন, ইট ওয়াজ নট আ শর্ট। এটা মানে গোটা একটা সিন, যারা চরিত্রহীন 3 দেখেছে তারা জানবে বা গিয়ে দেখে নিতে পারে। ওইটা কি অ্যাডিকুয়েট সেফটি ছিল এভারেস্ট বিল্ডিং এর পাঁচিলে দাঁড়িয়ে শট দেওয়ার? অফকোর্স ছিল না। এবং সেফটি নিয়ে আমরা যখন কথা বলছি, আমি নিজের চোখে কোনোদিনও কলকাতায় প্রোডাকশন হাউসে একটা ফার্স্ট এড বক্স দেখিনি। পা কেটে গেলে ব্যান্ডেড আনতে যাওয়া হয়, কারোর ফট করে জ্বর হলে ক্যালপলটা কিনতে পাঠানো হয়। ওইখানে কিছু থাকে না যে পা কেটে গেছে ফট করে কেউ আমাকে একটা ব্যান্ডেড এনে দিল, আমি লাগিয়ে নিলাম। প্রোডাকশনের বয় যায় ব্যান্ডেড কিনতে, ব্যান্ডেড থাকে না। একদম কোথাও যেহেতু তুমি এটা বললে, তুমি ওখানে যেখানে যে পোস্টটা করেছো ভিডিওটাতে, যেখানে একটা কথা তুমি লিখেছো যে এমনিতেও কোনো ছবি চলছে না, হ্যাঁ। তাই আর নিজেকে স্টার বলে কোনোদিনও ভাবিওনি। আর তো এটা কি মানে হ্যাঁ, মানে এটা একটা কোথাও ইন্ডাস্ট্রি যেখানে হ্যাঁ। একটা সেফটি মেজার নেই, মানুষের তো জলে তলিয়ে মরে যাচ্ছে এবং তারপরে সব দায় এড়িয়ে তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, সেখানে আর বাউন্সার নিয়ে ঘুরে কি হবে? মানে আমি কেউ কেটে এটা বুঝিয়ে কি লাভ? কিন্তু ইন্ডাস্ট্রি তো ঘুরে বেড়ায় প্রচুর। তুমি অবশ্য বাউন্সার নিয়ে আমার ঘুরতে আমি কোনোদিন দেখিনি ছিল না কোনোদিনও। গো, কোনোদিনই ছিল প্রয়োজন না। আর পড়েনি। আমি এরকম নানান ভিডিও আজকাল দেখি, হাসি পায় আমার। একটা ফাঁকা মল, ফাঁকা রাস্তা, সেখানে 4টে বাউন্সার সরুন সরুন করে যাচ্ছে। So it's very funny, but it actually makes no sense because we don't have the bare minimum basic utilities that we need. একটা ফার্স্ট এড বক্স নেই, একটা কল শিট আছে সেখানে নিয়ারেস্ট হসপিটাল কি বা একটা কোনো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা কিচ্ছু থাকে না, ব্যান্ডেড থাকে না। তো সেখানে বাউন্সার নিয়ে ঘুরে আমি কি প্রমাণ করবো আমি বিশাল একটা কিছু? রাইট, এই বিষয়ে আসবো। তার আগে একটা জিনিস জানবো, যেহেতু তুমি ওটা বলেছো যে কোনো ছবিই চলছে না, একজন অভিনেত্রী বা অভিনেতা যাই বলি হিসেবে কতটা নিজেদেরকে করতে হয় যে আমি একের পর এক কাজ করে যাচ্ছি আমার সবটুকু দিয়ে, দেখো, আমি দেখছি প্রথম কথা তো সেই অনুযায়ী সাকসেস আসছে না। কোন ছবি চলবে বা চলবে না এটার এটা তোমার পিছনে একটা এত বড় অঙ্ক আছে, যেখানে আমাদের মতন ক্ষুদ্র অভিনেতাদের কিছুই বলার নেই, করার নেই। কারণ কোন ছবি কোন সময় রিলিজ করবে সেটা প্রডিউসার ডিসাইড করবে। এবার আমি যদি কোনো এখন তো রিলিজ নিয়ে তো ঝামেলাই ঝামেলা। এবার তারপরে এই কমিটি ওই কমিটি, মানে এত কমিটি যে আমি তো আর ট্র্যাক রাখতে পারি না, এত রকম কমিটি হচ্ছে এবং সেই তোমার কমিটি কতগুলো কমিটি থেকে প্রস্তাব এসেছিল? আমি কোনো সব প্রস্তাবই না। আমি খুব ক্ষুদ্র ব্যক্তি, আমার কোনো কমিটিতে আমি নেই। আমি সবই ওই যেরকম সবাই ফেসবুকে দেখে বা কোথাও দেখে, আমি ওইভাবেই দেখি। তো যারা ডিসিশন নিচ্ছে তারাও অ্যাট অল এলিজিবল কিনা বা ক্রেডিবল কিনা এই ডিসিশন গুলো নেবার, আমি সেটাও জানি না। কিন্তু ধরো আমি যদি এখন বলতে যাই আমার প্রডিউসারকে যে ভোটের সময় ভোটের মুখে একটা ছবি রিলিজ করলে আমার মনে হয় না যে ফোকাসটা ছবির দিকে থাকবে, সে তো শুনবে না আমার কথা। তার টাকা, হ্যাঁ তার ছাগল, সে আগায় কাটুক পাছায় কাটুক, তার ব্যাপার। তো এখানে খুব একটা যে আমাদের সে থাকে তা নয়, হিরোদের হয়তো থাকে, আমি জানি না, আমাদের তো থাকে না। এবার কোন হিরোদের ছবিও তো চলছে, মানে হিরো কেন্দ্রিক ছবি চলছে কি চলছে না সেটা নিয়ে, সেটা তো ঠিক আছে পরের কথা, কিন্তু আমি বলছি যে এই ডিসিশন গুলোতে হিরোদের হয়তো বক্তব্যটা তাও প্রাধান্য দেওয়া হয়, আমাদের বক্তব্যে প্রাধান্য দেওয়া হয় না। এবং কোন ছবি কোন সময় রিলিজ করছে, সেই সময় আর কোন ছবি আছে বা নেই, হ্যাঁ মানে এতগুলো অঙ্ক কাজ করে একটা ছবি চলা বা না চলার। অফকোর্স ভালো ছবি হলে কি সেটা চলছে না, আবার অনেক সময় চলছেও, বা অনেক সময় মিডিয়কর ছবি চলছে বা অনেক সময় চলছে না। আর আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ইন মাই হাম্বল ওপিনিয়ন,
এটা তোমাকে এখন বলা এখন খুব ইম্পর্টেন্ট ইন মাই হাম্বল ওপিনিয়ন, যাতে জেনারেলাইজ না করা হয়। রোজ আমাদের ইন্ডাস্ট্রির এমন সব কেচাল মানুষের সামনে এসে পৌঁছচ্ছে, আমার মনে হয় দর্শকরাও না খুব বীতশ্রদ্ধ, আমি নিজেই খুব বীতশ্রদ্ধ। রোজই কিছু না কিছু একটা ফ্যাচান, এ ব্যান হচ্ছে, ও ব্যান হচ্ছে, এর সাথে এ রাজনীতিতে চলে যাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো খুব অল্প লোকজন পড়ে আছে না যারা যায়নি, রাজনীতিতে, যারা রাজনীতিতে যাচ্ছে না। মানে ইন্ডাস্ট্রিতে মানে সিনেমা এবং সিরিয়াল বা নাটক যাই হোক, শুধু সেটুকু করার লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে যারা শুধু কাজটাই করছে সেরকম লোক খুবই কম। রাজনীতিটা কি ইম্পর্টেন্ট এখন আমি জানি না। বেঁচে থাকতে গেলে? জানি না। মানে এমন কিছু কিছু নাম রিসেন্টলি সামনে এসেছে, সবাই খুব অবাক হয়ে গেছে এবং তার রিয়াকশন এসেছে। আমি তো একদমই বিশ্বাস করি না যে এই যে সবাই রাজনীতিতে জয়েন করে বলে যে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কি আর কোনোভাবে কাজ করা যায় না? মানে আমি তো নিশ্চয়ই, মানুষ ভুলে যাক বা মনে রাখুক, আমি তো জানি আমি কোভিড এর সময় কতটা কাজ করেছিলাম। কোভিড সেকেন্ড ফেজটার সময় যখন অক্সিজেন ডেফিসিয়েন্সি হলো, এত কিছু হলো, মানুষের জন্য কাজ করতে গেলে তো নিজের থেকে সবসময় কাজ করবো। মানে রাজনীতির সাহায্য কেন দরকার মানুষের সঙ্গে কাজ, মানুষের জন্য কাজ করার জন্য। এবং এরকম তো অনেক মানুষই রাজনীতিতে যাচ্ছে যাদের মুখে কোনোদিনও রাজনীতির শোনা যায়নি। আমি যেরকম খুব পরিষ্কার ভাবেই বলি যে আমি সারা জীবনই সিভিক্সে ফেল করেছি। আমি লোকসভা রাজ্যসভা কোনটা কি আমি আমার কাছে গুলিয়ে যায়। এরকম আমার মতন আরো অনেক স্যাম্পলরা আছে। হ্যাঁ, একদম একদম। যাকে তুমি যদি জিজ্ঞেস করো যে পার্লামেন্ট কোথায় অবস্থিত, তারা হয়তো ইভেন কোথায়, মানে কোনটা লোকসভা ভোট কোনটা বিধানসভার ভোট সেটাও অনেক সময় গুলিয়ে যায়, মানে স্বাভাবিক ভাবে। হ্যাঁ, কিন্তু তারা রাজনীতি যাচ্ছে, তারা বলছে তারা নাকি বহু বছর ধরেই তারা পলিটিক্যালি ইনক্লাইন্ড। আই ডোন্ট নো, I have never heard them speak 1p of politics. So people are doing all kinds of. তো হতাশা গ্রাস করে তোমাকে এই না, সিচুয়েশন রাগ দেখে? হচ্ছে গো, যদি খুবই রাগ হচ্ছে। মানে গত 3-4 দিন ধরে আমি ঠিক করে খাইও নি, মানে আমি মানে একটা মিলও হয়তো খাইনি, ঘুমও হচ্ছে না। যদিও আমি ওষুধ খেয়ে ঘুমোই, আমার অ্যাকিউট ইনসোমনিয়া আছে, তো ওষুধ খেয়েও 2-3 ঘন্টার মধ্যে উঠে পড়ছি। আমার মেয়ে এসছে 2 বছর পর, কিন্তু তার সঙ্গেও যে আমি কোথাও একটা যাবো, ডিনার করতে যাব, বা অনেক কিছু প্ল্যানস ছিল, এখানে যাব ওখানে যাব, কিন্তু কোথাওই গিয়ে উঠতে পারলাম না আর কি। মানে এতই মনটা এতই ভেঙে গেছে যে আমাদের কোনো ইউনিটি নেই। ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, যাই হোক, একটা ইন্ডাস্ট্রি যে একটা গোষ্ঠীবদ্ধ হয়ে আমরা কাজ করব। একটা মানুষ দেখো মরে গেল, আমি কয়েকটা কনভারসেশন শুনছিলাম, নানান মিডিয়ারই লোকজন, বিভিন্ন লোকজন, ইউনিটের লোকজনদের ফোন করছে, ডিরেক্টর হোক, রাইটার হোক, প্রোডাকশন ম্যানেজার হোক, কি দায়সারা ভাবে তারা কথা বলছে। মানে মনে হচ্ছে যেন কারোর একটা আঙুল কেটে গেছে বা পা কেটে গেছে, এরকম একটা দায়সারা ভাব। না আমি তো ছিলাম না, না আমি তো গাড়ি ছাড়তে গেছিলাম, না আমি তো দেখিনি, না আমি তো জানি না। কি অবমাননা, অপমান, নিষ্ঠুরতা! মানে ইন্ডাস্ট্রি কারোরই নয়। এই লোকগুলোর সাথেই কিন্তু 14 ঘন্টা সময় আমরা কাটাই, কিন্তু একটা অঘটন ঘটলো, দায়িত্ব নেব না বলে। মানে এই যে ফোন কলগুলো করা হয়েছে এবং 3-4 দিন ধরে এই ফোন কলগুলো আমাদের সমানে আমাদের ফেসবুকে আসছে এবং আমরা শুনছি, কারুর গলায় তুমি কোন রকম একটা মায়া শুনেছো যে আহা মানুষটা মরে গেল? জাস্ট don't give a fuck. I have no better word to use. আমি দেখছিলাম একজন আমাদের মিডিয়ার একজন জার্নালিস্ট বারংবার সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছে উনি কি ইনটক্সিকেটেড ছিলেন। মানে কি মনে হয় শুটিংটা কি ছ্যাবলামো করার জায়গা? আমরা কি সবাই নেশাগ্রস্ত হয়ে কাজ করতে চাই?
ডায়লগ মুখস্থ করলাম, কি করব কি করে, ফ্রেম বুঝবো, লাইট নেব, এটা তো ইয়ার্কির সম্ভব নয়। কাজ নয়। এবং কোথাও কোথাও না, মানে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা হ্যাঁ, ছিল মানে শুরুর এই দিকে, যে উনি যে হয়তো, কারণ রাহুলের অতীতে আমরা শুনেছি কিছু হ্যাঁ, একটা, কোনো একটা, তো অতীতটাই কি মানুষের মাঝে। আর আমি যদি আমার বাড়িতে ছুটির দিনে সকাল থেকে মদ খেয়ে পড়েও থাকি, তার মানে কি আমি সকাল থেকে মদ খেয়ে বা অন্য কোনো রকম নেশা করে আমি কাজে যাচ্ছি? এটা কি কেউ বলতে পারবে? আর যখন এটা জিজ্ঞেস করা হচ্ছে পরিচালককে হোক বা ইউনিটের কোনো লোককে হোক, তাদের উত্তরটা হচ্ছে, না আমি তো ঠিক জানি না। তুই কেন জানিস না? তোর অ্যাক্টর সারাদিন 14 ঘন্টা তোদের সঙ্গে শুটিং করছে, সে মদ খেয়ে আছে না অন্য নেশা করে আছে তুই জানিস না? এইটুকুনি দম নেই বলার যে না ভাই তুমি এটা ভুল প্রশ্ন করছো, একটা অঘটন ঘটেছে, এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি বা আমরা এটা নিয়ে পরে আলোচনা করতে কোথাও পারি, কোথাও কি কিন্তু উনি একদমই সুস্থ সঠিক অবস্থায় উনি সকাল থেকে আমাদের সঙ্গে উনি কাজ করছিলেন, এটা বলতে পারি। এইটা বলার দম নেই কারুর? সেটা কি কোথাও এটাও মনে হয় যে একজন মৃত মানুষের উপর দায় চাপলে তার অন্যরা সেই মানে দায় মুক্তি হবে? আর কত কত নিচে নামতে পারে লোক, কিন্তু কত নিচে নামবে আর মানুষ? বারবার এটা জিজ্ঞেস করা হচ্ছে উনি কি ইনটক্সিকেটেড ছিলেন। কেন ভাই? আমরা কি নেশা করে কাজ করতে যাই? আর ডিরেক্টর প্রডিউসার সবাই ছেড়ে দেবে আমাদেরকে নেশা করে কাজ করতে আবার সেই গেলে? সঙ্গে এটাও উঠে গেছিল যে প্যাকআপের পর, যেটা হ্যাঁ, শুরুতে ছড়িয়ে দেওয়া প্রথমেই হয়েছিল, শুনেছিলাম এবং প্যাকআপ যার হয়ে জন্য গেছিল। আর প্যাকআপ এবং যার জন্য কোনো লজিকের কোনো মাথা মুন্ডু নেই, প্যাকআপ হয়ে গেছে। আর উনি কি, উনি ওনার কো অ্যাক্টরের হাত হ্যাঁ। ধরে সবাই কস্টিউম পরে উনি এমনি জলকেলি করার জন্য উনি সমুদ্রে হাঁটা দিয়েছেন। মানে কোথাও একটা খুব এইভাবে কাজ হয়? ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার হ্যাঁ, ছিল, অন্য প্যাকআপ তত্ত্ব। হয়ে গেছিল। প্যাকআপ হয়ে গেলে আমি শুটিং এর কস্টিউম পরে আমার কো অ্যাক্টরের হাত ধরে আমি কেন সমুদ্রের মধ্যে হেঁটে যেতে যাব? আচ্ছা, তোমার কি মনে হয় না এই যে এতগুলো যে হয়েছিল, আর আর এই যে যদি বলা অন্য হচ্ছে কেউ, হ্যাঁ, রাহুল বলে, যদি- তাও এই আলোচনাগুলো আমরা আজকে করছি, রাহুলের জায়গায় রাহুল হলে কিচ্ছু হতো না। ঠিক। আরেকটা বলছি যে রাহুল যদি এই জায়গায় থাকতো, ধরো রাহুল যদি ওই ওই ইউনিটের একজন হতো, আমি যতদূর রাহুলকে চিনি, মাত্র আমার থেকে 3-4 মাসের বড় হবে, একই সঙ্গে সব আমাদের উঠা বসা ছোট থেকে, মানে এই এই ইন্ডাস্ট্রিতে, সেই জায়গাতে মনে হয় ও কোথায় আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে ও মুখ খুলে বলতোই যে না এগুলো সব মিথ্যা কথা, শুটিং চলাকালীনই হয়েছে। করতোই। এটা আমার তো মনে হয়। 14 রকম সত্যি তো হতে পারে না, সত্যিটা একটাই, 14 রকম মিথ্যে হতে পারে। উনি চেয়েছিলেন শুটিং করতে, উনি ড্রোনটাও কি উনি চেয়েছিলেন ওড়াতে? সেই উনি তখন বলেছিলেন যে একটা ড্রোন ওড়াও, তখন কলকাতা থেকে ড্রোনটা কি পায়রা নিয়ে গেছে ওড়ানোর জন্য, ডিরেক্টরের কোনো সে নেই। ইয়ার কি নাকি এভাবে কাজ হয়? আমরা যা জানি না কিভাবে কাজ হয়, এখানে কেউ কারুর নয় গো। আমরা তো সত্যি, আমরা সেদিনকে আমাদের একজন টেকনিশিয়ান, আমাদের হেয়ারড্রেসার হেমা মুন্সি, ও লিখেছিল, আমিও আজকে নানান জায়গায় বলেছি, বাজার সমিতিরও ইউনিটি আছে, রিক্সা স্ট্যান্ডওয়ালাদেরও না একটা ইউনিটি আছে। একজন রিক্সাওয়ালার সঙ্গে কোনো কিছু হলে বাকি লোকেরা গাড়ি চালানো বন্ধ করে দেবে। আমাদের এখানে কোনো ইউনিটি নেই। আর এই যে রোজ প্রতিনিয়ত এত যে নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই, নিজেদের মধ্যে কোনো ক্যামরাডারি নেই, হ্যাঁ, মানে সবাই সারাক্ষণ কাউকে ছোট করতে চাইছে, কারোর কাজ কম করে দিতে চাইছে, কাউকে ব্যান্ড করে দিচ্ছে, একটা গোটা ইন্ডাস্ট্রি সবার সাথে সবার লড়াই। এই কথাগুলো ফুলে ফেপে উঠবে কি করে? এই কথাটা তো দর্শকদের কাছে পৌঁছচ্ছে, কারণ এভরিথিং ইজ আউট ইন দ্য ওপেন। এবং এটা নিয়ে কিন্তু লিখছেও যে সারা রাত দিনই দেখছি ঝামেলা। তাদের কোথা থেকে তাদের ইচ্ছে হবে গিয়ে কোনো কাজ দেখার? কোথা থেকে তাদের ইচ্ছে হবে? আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনেছিলাম ইংরেজিতে, ডোন্ট ওয়াশ ইয়োর ডার্টি লন্ড্রি ইন পাবলিক। তো উই আর ওয়াশিং আওয়ার আন্ডারওয়্যারস এভরিডে ইন পাবলিক। আমরা রোজ আমাদের ব্রা, প্যান্টি, স্যানিটারি ন্যাপকিন, কন্ডম সব কাচ্ছি লোকেদের সামনে, আরো ডেকে ডেকে লোককে জানাচ্ছি এই হচ্ছে তাই হচ্ছে, গোষ্ঠীর পিণ্ডি। তো সেই দর্শকের আর মনে হবে যে এরা একটা সুন্দরভাবে, এরা মিলেমিশে, এরা একে অপরের পরিপূরক, এরা এইভাবে কাজ করছে, গিয়ে কাজটা দেখি। আচ্ছা, এই সব সিচুয়েশন যখন এরকম দেখছো চারিদিকে, তোমার কি
সবচেয়ে বেশি কি বাবাকে মিস করো এই সময় কোথাও বাবা? না গো, আমার মিস করার থেকেও আমার মনে হয় না, আমার ভালো। বাবার কথাগুলো আমার সব থেকে বেশি মনে আসে, যে এটা একটা রুথলেস প্রফেশন, এখানে কেউ কারুর নয়, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। একটা মৃত মানুষকে কেউ ছাড়ছে না, তুমি কি এক্সপেক্ট করবে এদের থেকে? একটা মানুষ মরে গেছে, তার প্রতি ওইটুকুনি একটা মৃত মানুষের প্রতি তো আমাদের সম্মান থাকে। তো একটা মৃত মানুষের নামে মিথ্যে কথা বলা হচ্ছে, এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সেই ইনটক্সিকেটেড ছিল বলে এই কাণ্ডটা ঘটেছে। হ্যাঁ, সে কারোর কথা শুনেনি, সে নিজের থেকে মহাপ্রভু হওয়ার চেষ্টা করছিল সঙ্গে আরেকজন অভিনেত্রীকে নিয়ে। আর উই রেসপেক্টিং দ্য ডেড? উই আর নট। জ্যান্তদের প্রতি আমাদের রেসপেক্ট নেই, মৃতদের প্রতিও আমাদের রেসপেক্ট নেই, তো কি, হোয়াট ইজ দ্যাট টু এক্সপেক্ট? এটা কি তুমি যখন এসেছিলে তখন এরকম ছিল না ইন্ডাস্ট্রি? গো, একদমই এরকম ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যান কালচার, সবাই সবার এগেনস্টে, কেউ কারুর নয়, খুবই আনহেলদি একটা পরিবেশ কাজ করার। হতে পারে যে আমি এটা বললাম বলে আবার আমাকে ব্যান করে দিল। তো তোমার তো অঘোষিত ব্যান্ড যে ছিলে নাকি? যখন যখন স্বস্তিকা মুখোপাধ্যায়ের মনেই হচ্ছে যে আমরা এত আনহেলদি, তাহলে আর এই আনহেলদি জায়গায় ওনার কাজ করে কি লাভ, তাহলে ওনাকে ব্যান করে দেওয়া হোক। হতেই স্বস্তির পারে। মধ্যে অঘোষিত ব্যান্ড কি ছিল? মানে একটা সময় গেছে স্বস্তিকার কাজ, এসছে, হ্যাঁ, গেছে যে এসছে, না, গেছে এসছে, কারণ আমি তো কোনোদিনও কোনো লবিতে নেই। হ্যাঁ, এবং তুমি তো খুব মানে আমি লবিতে নেই। সোজা সাপটা কথা বলো, সেটা নিয়েও সমস্যা অনেকের। দেখো, সোজা সাপটা কথা যদি মানে বলাই যাবে এখনো না যে যদি সত্যি মানুষে না বলে, তাহলে তাহলে কবে আর বলবে? কি নিজেরা মরলে তো আর বলতে পারবো না। সেটাই। এখন আমি তো কেওড়াতলায় গিয়ে তো আমি চুল্লির সামনে থেকে হঠাৎ উঠে বসে তো বলতে পারবো না, যখন বেঁচে আছি তখনই বলতে হবে। তো হতে পারে বললো যে ও ওনার এতই অসুবিধে হচ্ছে এখানে কাজ করতে, তাহলে ওনাকে কাজই করতে হবে না। ঠিক আছে, হাত হাত পা আছে, পড়াশোনা শিখেছি, কিছু না কিছু ভাবে তো সংসার চালিয়ে নিতে পারবো। আর আমার মেয়ে এখন চাকরি করে। তো মেয়ে ফিরে এসছে, তো মেয়ের সঙ্গে কিরকম বন্ডিং হচ্ছে, বা মানে মেয়েকে দেখে কিরকম মনে হচ্ছে? মেয়ে তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রি থেকে শত যোজন দূরে। আর ও কোনোদিনও তো ইচ্ছা প্রকাশ আর মানে ওকে নিয়েও যেসব পোর্টালরা এত নিউজ টিউজ বানায়, আমাকে পাঠায় সেগুলো, কারণ ও বাংলা খুব একটা ভালো পড়তে পারে না, কারণ ও হিন্দি পড়েছে ছোটবেলা থেকে। তো আমাকে পাঠায় যে মা, they've used mine and Daniel's picture, can you please tell me what is this about? আমি বললাম যে এটা নিউজ বেরিয়েছে রে, যে তুই লন্ডনে গিয়ে প্রেম করছিস আর তো কিছু করছিস না, ওটাই শুধুই করতে প্রেম গেছিলি, করছিস। শুধু প্রেম করছিস, পড়াশোনা করিসনি, ভালো রেজাল্ট করিসনি, মাস্টার্স করিসনি, চাকরি করছিস না, কিছুই করছিস না, লন্ডনে বসে মার পয়সায় ফুটানি মেরে প্রেম করছিস। তো ওটাই নিয়ে ওরা নিউজ করেছে, কারণ তুই একমাত্র আমার সন্তান যে প্রেম করছিস পৃথিবীতে। আমি এবার ওকে ওটা ট্রান্সলেট করে পাঠাই, আচ্ছা, দিয়ে আমরা খুব হাসি। না তাও ভালো, এর মধ্যে থেকে হাসি। না তো বিবি পায়রা আসি, তো বিবি পায়রা বলতে কি হ্যাঁ, তোমার মাথায় এমনই কি একটা আছে? সময় ছবিটা রিলিজ হচ্ছে, আনন্দ করব না দুঃখ করব না রাগ, কিন্তু আমরা যেটা বলি যে রাগে ফুসবো কিছুই বুঝতে পারছি কাজ তো মানে চলবেই। হ্যাঁ, কাজ তো চলতেই হবে। মানে কারণ এটা রাহুলের আমাদের যেদিনকে শেষ হলো আর কি, মানে যেদিনকে শেষকৃত্য ছিল, একেবারে শেষ শেষকৃত্য যাত্রা, ছিল, কাজ বন্ধ হয়নি কোন? কাজ তো বন্ধ হয়নি, সেটা ছেড়েই দাও। ভেবে বললাম সবজিওয়ালা রিক্সাওয়ালারা আমাদের থেকে একটু বেটার ইউনিটি না, আছে। আমি তো বলছি, আমি যেহেতু ওখানে হ্যাঁ, মানে এমনি গেছিলাম, কোন রকম মিটিং এ কাজ বন্ধ হয়ে যায়, কোনো অ্যাওয়ার্ড ফাংশনে কাজ বন্ধ হয়ে যায়, হ্যাঁ, কোনো ক্যাম্প হলে কাজ বন্ধ হয়ে যায়। সেটাই সুদীপ্তাদি পোস্ট করে কিন্তু লিখেছিল। আমাদের একজন কাজ করতে করতে একজন মারা গেছে, কিন্তু তার জন্য কোনো কাজ বন্ধ হলো না। এবং আমি তোমায় বলছি, আমি নাম করছি না, আমি এখানে একদম আমি সারাদিনে যাইনি, রাহুল আসার পর গেছিলাম শেষবারের মতো দেখবো বলে, ওই বাড়িতেও এতবার গেছি। তো সেখানে কয়েকজন শুটিং থেকে এসেছিল এবং তারা কিছুক্ষণ পর আর থাকতে পারছে না, কারণ শুটিং ইউনিট থেকে বাবা তাদের কাছে কল আসছে যে তোমরা আসো। মিটিং হলে, আমি নাম মিছিল বলছি না, হলে তাদের চলে যেতে হলো, তারা চাইছে আরো থাকতে, কিন্তু কিশোর তারা কুমারের জন্মদিন, শশী কাপুরের মৃত্যুদিন, এরকম যে নানানবিধ মৃত্যুদিন জন্মদিন আমরা পালন করে থাকি আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে,
সেসব সময় এই ক্যাম্প, ওই ক্যাম্প, ব্লাড ক্যাম্প, হেলথ ক্যাম্প, সব অ্যাওয়ার্ড, সব কিছুর জন্য শুটিং অর্ধেক দিন বাতিল করে দেওয়া হয়। কিন্তু একজন শিল্পী যে এত বছর ধরে কাজ করছে এবং কাজ করতে করতে মরে গেল, তার জন্য কোনো বন্ধ টন্ধ তো হলোই না। এবং আমি অনেক অভিনেতা অভিনেত্রী শিল্পীদের দেখলাম যারা শেষকৃত্য সম্পন্ন হওয়ার ওখান থেকে কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে সবাই চলে গেছে, ফিল্ম ফেয়ার বা WBFJ এরম ধরনের। আজকাল যে উঠাইগিরি অ্যাওয়ার্ড ফাংশন গুলো হয়েছে, তুমিও আইকন, আমিও আইকন। সবাই হ্যাঁ, icon, আমি তো মানে চাই প্রচুর না, icon। আমি তো মানে চাই না, মানে আমার আশেপাশে যারা আইকন অ্যাওয়ার্ড পাচ্ছে তার সঙ্গে আমিও পাচ্ছি, ভাই আমি চাই না ওই অ্যাওয়ার্ডটা। তো ওইরকমই কোন একটা আইকন অ্যাওয়ার্ডে সবাই দেখলাম প্রচন্ড তাদের রিল টিল বেরিয়েছে, প্রচুর সেজে গুজে এখান থেকে এখান অব্দি হাসতে হাসতে তারা যাচ্ছে। হাসিটা পাচ্ছেই বা কোত্থেকে, সাজতেই বা ইচ্ছে হচ্ছে কোথা থেকে, গিয়ে আপনার অ্যাওয়ার্ড ফাংশনটাও ডিলেড হলো না বা চেঞ্জ হলো না, এবং সবাই সেজে গুজে চলে গেল ওখানে অ্যাওয়ার্ড নিতে। যাই না, মানে কোনো কিছুতেই কিছু যায় আসবে না, এটাই হচ্ছে আসল হ্যাঁ, কথা। কারুর কোনো কিছুতেই কিছু যায় আসবে না। আমি মানে শ্মশান টু অ্যাওয়ার্ড ফাংশন, মানে বাড়ি যাবো, মাঞ্জা মারবো, জার্ক নেই আর কি, না কোনো না, জাম্প দিয়ে কাট। এখান থেকে এরকম হেসে পাগলের মতন, মানে মানুষে কেন কোথা থেকে তো হাসি আসছে আমি বুঝতে পারি না। হাসিগুলো দেখলে আমার গা পিত্তি দিদি করে চলে যায়। এত হাসি কোথা থেকে আসছে ভাই? কি নিয়ে এত হাসির কারণটা কি? পিপল আর ডাইং ওয়াইল ওয়ার্কিং উইথ জিরো সেফটি মেজার্স এন্ড নো ওয়ান ওয়ান্টস টু টেক ফাকিং রেসপন্সিবিলিটি। সবাই চলে গেল, অ্যাওয়ার্ড নিল, মানে আমাকে তো এইসব অ্যাওয়ার্ড ফাংশন থেকে নেমন্তন্ন করলে আমি বলি টাকা দিলে যেতে যাবো। কারণ তোমরা বম্বে থেকে মালাইকা আরোরা, মন্দাকিনী এদেরকে নিয়ে আসছো এখানকার বাঙালি অভিনেতা অভিনেত্রীদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, তো এরা তো ফ্রিতে আসছে না, এরা পয়সা নিচ্ছে, বিজনেস ক্লাস ফেয়ার নিচ্ছে, 5 স্টার হোটেলে থাকছে। মন্দাকিনীর কি কাজের কি আছে তুমি আমাকে আর তো বলো নেই। তো। মানে মন্দাকিনীকে আমরা চিনি রামতেরি গঙ্গামেলি, বাকি আর কিভাবে বাকি আর চিনি কি সেগুলো সেটা নয় বাদ বললাম। দিলাম। হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলছি, সেগুলো সেটা বাদ দিলাম। সেগুলো বাদ দিলাম, টি ওয়ার্ডটা বাদ দিলাম, টি ওয়ার্ডের সাথে তার কি যোগাযোগ? তো মন্দাকিনীকে আমরা জানি রামতেরি গঙ্গামেলি, যেটা হয়তো আমার জন্মের আগের একটা সিনেমা। মন্দাকিনীর আজকের দিনে তার কি ভ্যালিউ যে মন্দাকিনীকে নিয়ে আসা হচ্ছে আমাদের এখানে লোকেদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য? হোয়াট ইজ দ্য ক্রেডিবিলিটি অফ মন্দাকিনী? ওর লাস্ট কোন কাজটা আমাদের মনে আছে পোস্ট রামতেরি গঙ্গামেলি? ওয়ান অ্যান্ড অনলি। তো উনি তো ফ্রিতে আসছেন না। তো আমি যাব এইসব আলছাল ড্যাশ অ্যাওয়ার্ড ফাংশনে, তুমি আমাকে বিক্রি করবে, আমার 4টে রিল বানাবে, আমি আমার হেয়ার মেকআপ পেট্রোলের খরচা সব করে ওখানে যাব একটা ফালতু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য? আই এম নট গোয়িং টু গো এনিওয়্যার ফর ফ্রি। এগুলো তো কোনো এস্টাবলিশড অ্যাওয়ার্ড নয়। একটা আনন্দ লোক, একটা ফিল্ম ফেয়ার, সেটা অনেকদিন ধরে হচ্ছে, আমার একটা ক্রেডিবিলিটি এত তৈরি হয়েছে। বছর ধরে চলছে, তার একটা ক্রেডিবিলিটি আছে। এইসব অ্যাওয়ার্ডের কি ক্রেডিবিলিটি আছে? আমাকেও দেবে, তোমাকেও দেবে, ওখানে যে বসে আছে তাকেও দেবে, তো কি করবো আমি নিয়ে গিয়ে ওগুলো বাড়িতে? একদম। এই জায়গা থেকে বলবো যে অ্যাওয়ার্ড তো আমরা বলি দর্শকের ভালোবাসায় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। তোমার এই বিবি পায়রা যে মানে লোকে আমি জানতে চাই যে পরিচালক নায়িকাকেও রিপিট করে না, নায়িকাও মাঝে মাঝে চায় যে পরিচালক রিপিট হোক, কোনটা? আমি তো চাই অর্জুন আমাকে সারাক্ষণ রিপিট করুক। আমার খুব খুব প্রিয় পরিচালক, প্রিয় মানুষ, ভীষণ সেন্সিটিভ, খুব ইমোশনাল একটা ছেলে, ভালো কাজ করতে চায়, এত অল্প বয়সে জাতীয় পুরস্কার পেয়েছে, কাজের দমে পেয়েছে, PR এর দমে পাইনি। এবং আমি ওকে বলি, আমি ওর উপর খুব ফোন করে খুব আমি রাগারাগি করেছিলাম যে তুই কি করে আমাকে ডিপ ফ্রিজে কাস্ট করলি না। কি অশান্তি আমি করেছি যে আমাকে ডিপ ফ্রিজে কেন কাজ করলি না। এবং আমাকে অনেক সময় বলে যে স্বস্তিকা দি বারবার কাজ করছি আমরা। আমি বলছি, দেখ সুজিত তো এত কাস্ট রিপিট করে, এই ডিরেক্টর এত কাস্ট রিপিট করে, তা তোর কেন, তোর কিসের প্রবলেম কাস্ট রিপিট করতে? বাট আমি তো অর্জুনের সব ছবিতে আমি কাজ করতে চাই, এবং ও আমাকে সবসময় এমন এমন চরিত্র দেয় যেগুলো খুব
খাটনির চরিত্র, অনেক তোমার লেয়ার। মানে প্রতিটা চরিত্র এবং ওর এই ছবিটাও ওর যে ধরনের ঘরানা করে তার থেকে বেরিয়ে একটা ঘরানার ওর মধ্যে ঢুকেছে। এবং তোমার ক্ষেত্রেও আমি দেখেছি, মানে তোমার হয় না, মানে ডিরেক্টরস তৈরি করা, মানে তোমার কোথাও যেন এখানেও কি এত লেয়ার্ড একটা চরিত্র, এখানেও সেরকম। খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি এই সময় দাঁড়িয়ে। কারণ মেয়েদের তো একটা সেট মেনু কার্ডের মতন জীবন। আমরা যে রেস্টুরেন্টে যাই দেখবো অনেক জায়গায় সেট মেনু কার্ড থাকে, ওইগুলোই তোমায় অর্ডার দিতে হবে। মেয়েদের জীবনটাও ওরকম না, মানে তোমার একটা ভালো বিয়ে হবে, তোমার বর তোমাকে বাচ্চা দেবে, বাচ্চা হলে তোমার বর দিচ্ছে, না হলে তোমার দোষ। তোমার বর দুটো বাচ্চা দেবে, বেড়াতে নিয়ে যাবে, শাড়ি গয়না কিনে দেবে, খুশ রহো। আর কি তোমার চাওয়ার পাওয়ার আছে? আর কি, মানে হয়ে গেছে তো, একটা ভালো বিয়ে হয়েছে, ভালো বর ভালো চাকরি করে, বাচ্চা কাচ্চা আছে, বেড়াতে যাচ্ছ, একটা ফ্ল্যাট কিনে দিয়েছে, হয়ে গেছে, ফিনিশ। আবার কি? তোমার নিজস্ব চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা, সেটার কোনো স্থান নেই। মানে বর তোমাকে বাড়িতে এসে রাত্রিবেলা পেঁদাক, বর বাইরে চারটে তার অ্যাফেয়ার হোক, ডাজন্ট ম্যাটার, ইউ আর বিং ফেড। তুমি দিনের শেষে খেতে পাচ্ছ, তোমার ছেলে পুলে আছে, একটা ছেলে আছে, হয়ে গেল, কথা শেষ। আবার কি? তুই ছেলের মা, ইউ অলরেডি হ্যাভ আ ক্রাউন, সো বি হ্যাপি। সেখানে দাঁড়িয়ে এই যে মেয়েদের, বিবাহিত মেয়েদের যারা হাউস ওয়াইফ, তাদের একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে কি করে তারা সলভ করছে, তার প্রোজ কনস সবকিছুই খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, ইম্পর্টেন্ট একটা কাজ। 10th এপ্রিল রিলিজ করছে, মানুষ এই ভোটের মরশুমে লোকজন টপাটপ মরে যাচ্ছে, সেই মরশুমে তাও যদি তারা হলে এসে সিনেমাটা দেখে, আমার মনে হয় তারা নিরাশ হয়ে ফিরবে না, বিকজ ইটস এ ভেরি পারফরমেন্স ড্রিভেন ফিল্ম। এবং অনির্বাণ চক্রবর্তী আছে, অনিন্দ আছে, ভবানীদি আছে, সুব্রত দত্ত আছে, সবাই খুবই বড় মাপের অভিনেতা। পাউলির সঙ্গে এত বছর পর আমি একটা কাজ করলাম, সো ভেরি পারফরমেন্স ড্রিভেন কন্টেন্ট, যেটা মানুষ এখন দেখতে ভালোবাসছে। তোমার মানে ওপেনলি বলেছো ক্রাশ অনির্বাণ চক্রবর্তী, বারবার এখন কি এখন সবাই কি ওই শোনার পর থেকে কাজ দিতে যাচ্ছে? ম্যানিফেস্ট করলাম আমি, অন্য কিছু একটা ম্যানিফেস্ট করতে পারতাম আমি ভাবছি, বা অন্য কিছু না, এটা তো হয়েছে, খুবই ভালো হয়েছে, ভেরি হ্যাপি। কিন্তু আমি আমার মনে হয় যে ম্যানিফেস্টেশনটা যদি এইভাবে কাজ দেয়, তাহলে হয়তো আমার আরো একটু ম্যানিফেস্ট করা উচিত, কারণ বিভিন্ন বিষয়ে অনির্বাণের এই কথাটা আফটার আই পুট ইট আউট ইন দ্য ইউনিভার্স, তারপরে আমি অশনি বলে একটা ছবি করলাম, কালী পটকা করলাম, বিবি পায়রা করলাম, এখন একটা একেন হয়ে গেলে আমার 16 বেলা পূর্ণ। আচ্ছা, একেন করার ইচ্ছা আছে? না ইচ্ছা আছে, আমি হইচইকে বলেছি, জয়দীপ দাকে বলেছি, পদ্মনাভদাকে বলেছি, আমি একদম খুবই নির্লজ্জ এই বিষয়ে, আমি একদম মাইক নিয়ে বলে বেড়াই, সেটা হওয়া বোধহয় ভালো, আমি এটা করতে চাই। আর তুমি এই সেদিনকে যে ভিডিওতে যেটা বলছো সিম্পল লাইফ লিড করার বিষয়টা, ওইটা না হয় মেট্রো, আমি বুঝলাম একটা প্রমোশনাল ব্যাপার থাকতেও পারে, প্রমোশন না, তুমি মানে এমনি যেতে চেয়েছিলে? কোনো প্রমোশন ছিল না। আচ্ছা, ওকে, মেট্রো করে যে গেছি। হ্যাঁ, ওই ছবিটা তো প্রোডিউসারই ছিল না, তো কে আর প্রমোশনের প্ল্যান করবে, আর কি হবে, যা করেছি আমরা নিজেরাই করেছি। তো আমার জাস্ট মনে হলো যে ধুর, আমার মানে গাড়ি করে এতক্ষণ আগে বেরোতে হবে, হ্যাঁ, যে আমি ভাসতে ভাসতে যাবো। তো তোমাকে ঘিরে টিরে ধরে না? সবাইকে তো ঘিরে ধরে শুনেছি, তুমি যে গেলে মেট্রো রেট্রো করে, সব ঘিরে ধরেছে, মানে যাতে যাতায়াতে বেরোতেই পারলে না, আটকে গেলে, গেট ক্র্যাশ হয়ে গেল, মানে সেই সব কিছু হয় না? রাইট রাইট রাইট। আমি কালকেও ইনফ্যাক্ট গেছিলাম, হ্যাঁ, ওই যে রিক্সা করে গেলাম, রিক্সা করে আমি মহানায়ক উত্তম কুমারে নামলাম, নেমে ওখান থেকে আমি শ্রুতি কনিল, আমার টিমের স্টাইলিং টিমের, আমরা 3 জন কালকে শিলাদিত্য মৌলিকের ওই চড়ক ছবিটার একটা স্ক্রিনিং শিলাদিত্য অ্যারেঞ্জ করেছিল, কারণ যখন ছবিটা রিলিজ করলো তখন আমরা সবাই অরুণাচলে শুট করছিলাম, আমরা দেখতে গেছিলাম, মেট্রো করে গেছি, স্প্ল্যানেডে নেমেছি, হেঁটে গ্লোবে গেছি, আবার হেঁটে মেট্রো ধরেছি, বাড়ি এসেছি, এসে ভাবলাম হেঁটে বাড়ি ফিরবো, তারপরে শ্রুতি বলল আমার খুব ল্যাদ হচ্ছে, তখন একটা হলুদ ট্যাক্সি করে দরদাম করে ভাড়া ফিরলাম। বাহ, আমার কোথাও মনে হয় আমি অনেকদিন আগে একটা কবিতা কৃষ্ণমূর্তি একটা ইন্টারভিউ পড়েছিলাম আনন্দলোকে, তখন অবভিয়াসলি এই প্রফেশনেই নেই,
সে সময় তার তিনি বাজার করতে কেন যান প্রশ্ন করেছিল যে আপনি এত বলছেন না একটা সময় তো হবে আমাকে বাজার করতে যেতে হবে, তখন আমাকে কেউ চিনবে না এরকমও হবে। তো তখন আমার মনে হবে ওই যে ধাক্কাটা যেন আমার না হয় যে আমি কে, আমি বিরাট বড় কেউ। তো আমরা যখন ছোট, আমি যখন গল্ফিনে থাকতাম, আমাদের প্রায় একটা রোববার বাদ দিয়ে প্রতি রোববারে তরুণ কুমার আমাদের বাড়িতে আসতেন। আমি অনেক বড় হয়ে জেনেছি যে উনি তরুণ কুমার। উনি কে? ঢোলা পাজামা আর একটা ফতুয়া বা পাঞ্জাবি পরে বেল বাজিয়ে দরজা খুলে বলতো। আমার মার ডাক নাম খুকু ছিল। খুকু, আজকে কি একটুখানি লুচি মাংস হবে? হ্যাঁ, আমি জানতামও না উনি কে। আমি জানতাম আমার বাবার বন্ধু, বাবার কলিগ। ট্রামে করে আসতেন কিন্তু উনি ভবানীপুর থেকে। তরুণ কুমার। আমি কি তরুণ কুমারের উপরে? আমি তো মনে করি না আমি তরুণ কুমারের উপরে, না ট্যালেন্টের দিক থেকে, না কাজের দিক থেকে, না লেজেন্ড দিক থেকে। তরুণ কুমার যদি ট্রামে করে আমাদের বাড়ি আসতে পারেন, তাহলে আমিও মেট্রো করে কিন্তু একটা কথা যেটা মানে সৌমিত্র বাবু উনি বলতে পারবেন যে উত্তম কুমার বলতেন যে না তুমি তোমার স্টার সত্তাটাকে বজায় রাখো। আমি তো উত্তম কুমার নই। না আমি বলছি উত্তম কুমার তো কেউ হতেও পারবে না। ওটাই বলছি। আর দেখো ওনাদের সময় তো সোশ্যাল মিডিয়া দুজনে একটু ছিল। দু রকম ভাবেই ভাবনা চিন্তা। ওনাদের সময় কি সোশ্যাল মিডিয়া ছিল? অনেক বেশি অ্যাক্সেস করতে পেরেছি সৌমিত্র বাবু। সোশ্যাল মিডিয়া কোথায় ছিল? একদমই ছিল না। ওনাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল? একদমই। ওনাদের সময় এরকম লেভেলে মিডিয়া ছিল? ওনাদের সময় ক্যামেরায় ফোন ছিল? আমরা হাঁচলে কাশলে নাক ঝাড়লেও কেউ না কেউ সেটা মোবাইলে তুলে দেখেই দিচ্ছে। মানে কোথাও এই অতিরিক্ত এক্সপোজড হওয়াটাও কি কারণ যে মানুষ সিনেমা দেখতে চায় না? যদি আমাদের কেউ না ছবি তুলতে আসে, আমরা ডেকে ডেকে লোক ডেকে আনছি গো ছবি তোলার জন্য। আমরা এয়ারপোর্ট যাওয়ার সময় লোক ডাকছি, এয়ারপোর্ট থেকে বেরোবার সময় লোক ডাকছি, হাসপাতালে গেলে লোক ডাকছি, হাসপাতাল থেকে বেরোবার সময় লোক ডাকছি। কেউ না এলে আমরা নিজেরা হাসপাতালের বেডে শুয়ে ছবি তুলে পোস্ট করছি। তো কি আর কি নক্ষত্র, সবাই তো আমরা আছি, রাস্তায় নেমে এসেছি ভাই। এখানে আর কি মানে আমি কি সেক্লুডেড হয়ে থাকবো বলতো? তাহলে আমাকে মরুভূমিতে চলে যেতে হবে। আমি যদি সেক্লুশন চাই, মার্স ফার্সে চলে যেতে হবে। আচ্ছা, লাস্ট যেটা জানতে চাইবো যে বিবি পায়রা বলতে কি মানে ওই গানটার কথা মাথায় আসে? মানে মাথায় আসতো এই ছবিটা শুরু করে, এই আমাদের গানটা শুট করার আগে ওই গানটাই মাথায় আসতো। আমাদের গানটা শুট করার পরে আমাদের গানটাই মাথায় আসে। কিন্তু একটা খুবই সেন্সিটিভ ছবি আমরা করেছি, যদিও আজকে আলোচনাটা ছবির থেকে বাইরেই চলে গেল, কারণ খুবই বিধ্বস্ত লাগছে মানসিকভাবে। এগুলো নিয়ে কথা বলাও মনে হয় জরুরি। হ্যাঁ, এবং সবাইকে সব রকম প্রশ্ন না করা উচিত। মানে আমাকে যেরকম কোনদিনই ক্রিকেট ফুটবল নিয়ে প্রশ্ন করবেন না, কারণ আমি জানি না। একই রকম ভাবে সৌরভ গাঙ্গুলিকেও সিনেমা নিয়ে জিজ্ঞেস করবেন না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয় এটা নিয়ে জিজ্ঞেস করবেন না, বিকজ হি ইজ নট ইকুইপড টু আনসার। It is very annoying and it is very insulting to say things like this. জল টল ফল টল ক্রিকেট ফিকেট আমরা তো বলি না। একদম। আমরা যেটা বলছিলাম যে আমরা বিবি পায়রার কথা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে অবস্থার মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রি যাচ্ছে বা যা যা ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে হয়তো অন্য আলোচনাগুলো এসে পড়তোই এবং সেটাই হওয়া উচিত, যেখানে হয়তো অনেক ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হচ্ছে বা প্রশ্ন তোলা হচ্ছে না। নিশ্চয়ই, এবং প্রশ্ন তুলুন, গর্জে উঠুন, কথা বলুন। আর 10 তারিখ আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। একদম, ছবিটা হলে গিয়ে দেখুন, তাহলে আমরা একটুখানি কাজ পাবো, ভালো কাজ করতে পারবো। একদম, অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং পরবর্তীকালে আরো হ্যাঁ আশা করি সময়টা একটু পাল্টাবে, তখন আমরা একটু উচ্ছ্বাস নিয়ে একটু আনন্দ করে কথা বলতে পারবো। এখন তো একদমই মাথাটার ফিউজ উড়ে আছে।